ফার্স্টেরটা হচ্ছে আমি বললাম বিগ ও নোটেশন। বিগ ও, এটা হচ্ছে বিগ থিটা। এটা লিখে নিই, এটা হচ্ছে বিগ ওমেগা। আজকের লেকচারে মেইনলি আপনাদের এই অ্যাসিম্পটোটিক নোটেশন, কিভাবে বিগ ও নোটেশন হিসাব করা হয়, কিভাবে বিগ থিটা নোটেশন হিসাব করা হয় এবং কিভাবে বিগ ওমেগাটা আসে, এই সব জিনিস সম্পর্কে একটু বলবো। আসেন তাহলে আমরা স্টার্ট করি। জয়েন হয়েছে সবাই? ওকে, আমি প্রথমেই একটা কথা বলে দিই, বিগ ও নোটেশন যেটা আছে, বিগ ও নোটেশন অলওয়েজ হইতেছে আপার বাউন্ড যা আছে সে আপার বাউন্ডটাকে বোঝায়। আপার বাউন্ড কি, এখন লোয়ার বাউন্ড কি, এটা হচ্ছে একটা আমাদের গ্রিফ কোশ্চেন। আর জানা থাকলে একটু বলতে পারেন, আমি লিখতে লিখতে। ওকে, আচ্ছা, মনে করেন আমি কোন আপার বাউন্ড কি আর লোয়ার বাউন্ড কি। আপার বাউন্ডকে আপনি বলতে পারেন হচ্ছে ওর্স্ট কেস এবং লোয়ার বাউন্ডকে বলতে পারেন বেস্ট কেস, এবং বিগ থিটা বলতে বোঝায় হচ্ছে অ্যাকচুয়ালি এভারেজ। এভারেজ কেসে কিরকম আসে। এখন আসেন যে বিগ ও নোটেশন বিষয়টা কি। মনে করেন আমি লিনিয়ার সার্চ অ্যালগোরিদম করতেছি, লিনিয়ার সার্চ অ্যালগোরিদমটা যদি হিসাব করি, সিম্পলি কোনো একটা অ্যারের মধ্যে আপনি কোনো একটা ভ্যালুকে সার্চ করতেছেন। সার্চ করতে করতে এটা হচ্ছে আমি 3 কেসে পাইতে পারি। আমি যদি একটা লিনিয়ার সার্চ অপারেশন লিখি, প্রিভিয়াস ক্লাসে এটা আমি বুঝাইছিলাম। লিনিয়ার সার্চের ক্ষেত্রে আমার 3 রকম কেস অ্যারাইজ হইতে পারে। বেসিক 3 রকম কেস অ্যারাইজ হইলো যে আমি যেই ভ্যালুটাকে, এটা মনে করেন অ্যারের ইন্ডেক্স, এখানে আমি জাস্ট ভ্যালু গুলো দিয়ে দিচ্ছি। আমার ভ্যালু আছে 1 2 3 4 5 6। এখন আমার এটার মধ্যে কি কি কেস হতে পারে, ফার্স্ট অফ অল আমি যেই ভ্যালুটা দিলাম সেই ভ্যালুটা মনে করেন 1 দিলাম, তাহলে আমি সব থেকে প্রথমেই এই ভ্যালুটাকে পেয়ে গেলাম 1 কে। এরপরে আমি সার্চ করতেছি 4 কে, তাহলে দেখেন আমি যদি 1 দেখলাম, 1 আমি প্রথমে বললাম কেস 1 এ আমাকে এই অ্যারে থেকে 1 সার্চ করে দেখাও। আমি লাকিলি 1 আমার প্রথম ইন্ডেক্সেই ছিল, তাহলে এটা কি হলো, আমার বেস্ট কেস হয়ে গেল। তার মানে কি আমার এটার সময় কমপ্লেক্সিটি সব থেকে বেশি কম লাগতেছে, কারণ আমাকে 2 পর্যন্ত যেতে হচ্ছে না, আমি প্রথম ইন্ডেক্সের ভ্যালুটাকে পেয়ে গেলাম। এরপরে কি হইতে পারে যে আমি 4 বলছি, তার মানে কি আমার পুরোটা ভিজিট না করতে হলেও অর্ধেকের মতো আমাকে ভিজিট করে আমি সেকেন্ড এই ভ্যালুটা পাইলাম। এরপর একটা কেস কি হইতে পারে যে আমি এমন একটা ভ্যালু দিলাম যেটা সেই ইন্ডেক্সে সব থেকে শেষে আছে অথবা সেই ইন্ডেক্সে নাই। এখন আমি তো জানি না যে সেটা ইন্ডেক্সে নাই বা শেষে আছে। এখন অ্যালগোরিদমটা করবে কি, পুরা অ্যারেটাকে কিন্তু সার্চ করবে এবং শেষের ক্ষেত্রে এই ভ্যালুটা পাবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, দেখি স্বাভাবিক বোঝা যাচ্ছে, আমি যদি এটার মধ্যে টাইমটা মেজার করি, সব থেকে বেশি টাইম কিন্তু এই কেসের ক্ষেত্রে লাগতেছে। খেয়াল করে দেখেন, কারণ আমি এখানে 6টা ভ্যালু দিছি। এন যদি 1000 দিতাম তাহলে আমাকে 1000 বার ঘুরে কিন্তু এই জিনিসটা এখানে লাইতে লাগতো। তো এই জিনিসটাকে বলে হচ্ছে আপনার ওর্স্ট কেস। ওর্স্ট কেস মানে হচ্ছে আমাকে সবকিছু সার্চ করে বা এন এর যত ভ্যালু দেওয়া থাকে কমপ্লিটলি ভ্যালু সার্চ করে আমাকে সেই জিনিসটা দেখতে হলো। এবং যখন আপনি দেখেন মিডিলে কোথাও খুঁজে পাচ্ছেন, তার মানে কি আমি এখানে 6টা নিলাম বলে 4 কে আমার মনে হচ্ছে যে 6 এর কাছাকাছি, বাট আমি যদি 1000টা ভ্যালু নেই এবং আপনি যদি 500 এ সেই ভ্যালুটাকে খুঁজে পান 500 ইন্ডেক্স এর মধ্যে, তাহলে দেখেন আপনাকে পরের 500 ইন্ডেক্স চেকই করা লাগতেছে না। তার মানে এইটা আমি বলতে পারি যে সেই ক্ষেত্রে এভারেজ কেস হবে, যেই কেসের মধ্যে আমি হইতেছে পরবর্তীতে 500
ভ্যালুকে আমি আর চেকই করতেছি না। আর এইটার ক্ষেত্রে হচ্ছে কি হচ্ছে, তাইলে প্রথমে সার্চ করলাম, প্রথমেই পেয়ে গেলাম, তাহলে এটার ক্ষেত্রে বেস্ট কেস হচ্ছে। এই বিষয়টা কি আপনাদের ক্লিয়ার আছে? আমাকে বলেন তো। জি ম্যাম। ওকে, তাহলে দেখেন সব থেকে বেশি টাইম এটা কার মধ্যে লাগতেছে আমাকে বলেন তো, কাকে খুঁজতে লাগবে? আমি 6 কে খুঁজতে। তাহলে এইটা বলা যায় না যে এই অ্যালগরিদমটার জন্য এটা আপার বাউন্ড হচ্ছে? জি ম্যাম। খেয়াল করে দেখেন দেখি। এবং সব থেকে কম টাইম লাগতেছে 1 এর জন্য, তাহলে এইটা এটার একদম লোয়ার বাউন্ড হচ্ছে। খেয়াল করে দেখুন দেখি। আর এইটা বলা যায় যে এটার ক্ষেত্রে একটা এভারেজ বাউন্ড হচ্ছে। বলেন এই জিনিসটা ক্লিয়ার আছে? জি ম্যাম ক্লিয়ার। ওকে, এইটা যদি ক্লিয়ার হয় তাহলে দেখেন আমি বলছি বিগ ও নোটেশন দ্বারা আমার আপার বাউন্ডটা বুঝাচ্ছে, তাহলে আমি এটা সিম্পলি পাশে ছোট্ট করে ওর্স্ট কেস লিখে রেখে দিচ্ছি, ডাব্লিউ লিখে রাখলাম। এটার ক্ষেত্রে আমার যেহেতু লোয়ার বাউন্ড, এটা আমি লিখে রাখতেছি বেস্ট কেস, এবং এইটা আমি আমার এভারেজ এখানে লিখাই আছে। এখন আসেন যে বিগ ও নোটেশন, তার মানে কি আমি বিগ ও নোটেশন যখন দেখতে চাচ্ছি তখন কোনো একটা অ্যালগোরিদমের আমি আপার বাউন্ডকে দেখতে চাচ্ছি, আপার বাউন্ডকে দেখতে চাচ্ছি। এখন এইটার আগে আপনাদের আরেকটা জিনিস বোঝানো উচিত। আচ্ছা আমি তো পুরোটাতে লিখেই ফেলছি। এখন আপার বাউন্ডটা যে বললাম, তাহলে যদি আমি নরমালাইজড একটা ফর্ম দেখি, যে নরমালাইজড ফর্মে আমি বিগ ও নোটেশন দ্বারা কোনো একটা অ্যালগোরিদমের আপার বাউন্ডকে বোঝাবো কিভাবে? তো এইটার জন্য যেটা অ্যাকচুয়ালি আপনার থিওরিটিক্যাল যেটা এক্সপ্লেনেশন আছে সেই এক্সপ্লেনেশনটা আমি দেই, এরপরে কোনো সি কোড দিয়ে এক্সপ্লেনেশন দিব, থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনটা দেই। আপার বাউন্ড এটা মনে রাখবেন শুধু, তাহলেই হবে। মনে করেন এটা হচ্ছে এফ অফ এন, এটা কোন রেসপেক্টে আছে? এটা হচ্ছে ইনপুটের রেসপেক্টে আছে, এখানে আমি দিচ্ছি এন। এটা হচ্ছে টাইম, এন এবং টাইমের ক্ষেত্রে আমি আমার কোন একটা অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি পাইছি এফ অফ এন। যে কোনো অ্যালগোরিদমের মনে করেন ধরে নেন কমপ্লেক্সিটি এফ অফ এন পাইছি। আমি যদি তাহলে এখন বিগ ও নোটেশনকে এটার মধ্যে আমি যদি ড্র করতে চাই, তাহলে আমার এফ অফ এন থেকে উপরে ড্র করতে হবে না নিচে ড্র করতে হবে? আগে আমাকে বলেন। ম্যাম কোশ্চেনটা আবার একটু করেন। আমি বলছি যে এফ অফ এন, আমি এন এবং টি এই রেসপেক্টে আমার হইতেছে একটা টাইম কমপ্লেক্সিটি, মনে করেন যে এফ অফ এন দ্বারা আমার কোনো একটা অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি বুঝাচ্ছে। এখন আমি যদি এই সেম ডায়াগ্রামে আপার বাউন্ড ড্র করতে চাই, তাহলে আমার গ্রাফটা আরেকটা সেকেন্ড গ্রাফটা উপরে হবে না নিচে হবে? উপরে হবে। উপরে হবে। উপরে হবে। আচ্ছা উপরে হবে। তাহলে আমি এরকম করে মনে করেন যে এইটাকে দিলাম সি অফ জি অফ এম। দেখেন তাহলে এই পর্যন্ত, এইটা আমি পরে আসতেছি, এটাকে আমি ডিনোট করে রাখি। খুব ভালো করে শুনবেন, বিষয়টা একটু ঘুরানো তো এই জন্য প্রবলেম হয়। আচ্ছা সি লিখতে যাই এফ লিখছি। তাহলে আমি আমার কোনো একটা যে এফ অফ এন এ যে কমপ্লেক্সিটিটা থাকবে, এফ অফ এন আমি লিখলাম। এখন এটাকে আমি কি লিখতে চাচ্ছি? অর্ডার অফ জি অফ এন, এটাই তো লিখতে চাচ্ছি তাই না? মানে আমি কোনো একটা অ্যালগোরিদমের কমপ্লেক্সিটির আপার বাউন্ড বের করতে চাচ্ছি। এইটাই মনে করেন যে একটা লিনিয়ার সার্চ অ্যালগোরিদমের মধ্যে আমি এটার আপার বাউন্ডটা বের করতে চাচ্ছি আমাদের থিওরিটিক্যাল যেই ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যা রিলেটেডে। এখন এফ অফ এন কে আমি বিগ ও অফ জি অফ এন এ প্রকাশ করতে চাচ্ছি। এফ অফ এন এর একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝাচ্ছি। তার আগে দেখেন আমি এই কি কথাটা আপনাদের বললাম, এফ অফ এন কে যদি বিগ ও অফ জি অফ এন এ প্রকাশ করতে যাই, আমাদের জিনিসটা সবসময় আমি কি বললাম, যেহেতু জি অফ এন দ্বারা আপার বাউন্ড বুঝাচ্ছে, তাহলে অলওয়েজ এই কন্ডিশনটা হবে কিনা দেখেন দেখি। কিভাবে করে হইলো? আমি এই ডায়াগ্রাম থেকে বুঝতে পারতেছি যে আমার এফ অফ এন
অলওয়েজ সি অফ জি অফ এন এর থেকে বড় হবে। তাহলে আমি সেই জিনিসটা, সরি উল্টা বলছি, আমার সি অফ জি অফ এন দ্বারা যেহেতু আমি আপার বাউন্ড বুঝাচ্ছি, তার মানে সি জি অফ এন অলওয়েজ এফ অফ এন এর তুলনায় বড় হবে। এই ইকুয়েশনটা আমাকে হইতেছে স্যাটিসফাই করতে হবে, যেখানে সি যেহেতু একটা কনস্ট্যান্ট ধরছি, এটা অবশ্যই আমাকে 0 থেকে বড় নিতে হবে। এন যেহেতু আমার এন দ্বারা আমি টেস্ট করে দেখব, এন গ্রেটার দেন ইকুয়াল কে হইতে হবে, এন্ড কে গ্রেটার দেন ইকুয়াল 0। এই কাজটা কেন হচ্ছে, 1 মিনিট আমি বলতেছি। খেয়াল করে দেখেন, আমি আপার বাউন্ড লিখতেছি, তাহলে আপার বাউন্ড লেখার জন্য বারবার করে বলতেছে কি সি জি অফ এন এফ অফ এন এর থেকে বড় হতে হবে। এই ইকুয়েশনটাই আমরা লিখলাম। লিখার পরে সি কে আমরা বলতেছি যেহেতু সি একটা কনস্ট্যান্ট, অবশ্যই 0 থেকে বড় হতে হবে। কে পর্যন্ত দেখেন এই জিনিসটা কিন্তু ফ্লাকচুয়েট করতেছে, কে এর আগে কোন ফাংশনটা বড় কোন ফাংশনটা ছোট বোঝার উপায় নাই। এই জন্য আপনি এন এর যে ভ্যালুটাকে নিয়ে টেস্ট করবেন তা কে সমান বা কে থেকে বড় হতে হবে। তার থেকে যদি ছোট ভ্যালু নেন তাহলে তো আপনি পাচ্ছেনই না আপনার আপার বাউন্ডটা। এই জন্য এটা লেখা হয়েছে, এবং কে এর মানটাও 0 থেকে বড় হইতে হবে। এখন এই জিনিসটা আমরা হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে দেখব। আমরা করতে চাচ্ছি কি এফ অফ এন কে কোয়ার্টার অফ, মানে কোনো একটা ফাংশনের কমপ্লেক্সিটিকে বিগ ও অফ হিসেবে লিখতে চাচ্ছি, কিন্তু আমাদের কোন কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, এই কন্ডিশনকে ফাংশনটাকে অলওয়েজ সি অফ জি অফ এন এর থেকে ছোট হবে। এই এটা বুঝতে পারছেন কিনা আগে বলেন আমাকে। জি ম্যাম। এই টার্মটা বুঝতে পারছেন কিনা? বাকিরা বুঝতে পারছেন কি? জি ম্যাম। তাহলে এই টার্মটা বোঝা যায়। তাহলে এইবার আসেন, এবার আমি লিখি। ওকে, তাহলে তার মানে আমি এখন একটা ধরে নিচ্ছি, সে ধরেন আমি ধরলাম যে সে কোনো একটা ফাংশনের এফ অফ এন, যেই পয়েন্টে প্রবলেম হয় আমাকে একটু বলবেন। এফ অফ এন ইজ ইকুয়াল টু কোনো একটা ফাংশনের কমপ্লেক্সিটি, কোনো আমি হতেছে এখনো আপনাদের একটা সি প্রোগ্রাম থেকে কমপ্লেক্সিটি কিভাবে বের করে তা দেখাইনি। তো আপনি মনে করেন কোনো একটা সি প্রোগ্রামের জন্য আমি যখন বিগ ও নোটেশন দ্বারা কোনো কমপ্লেক্সিটিকে নোটেট করি, তখন সেটা লেখা হয় বিগ ও অফ এন বা বিগ ও অফ 1 বা বিগ ও অফ এন স্কোয়ার বা বিগ ও অফ এন কিউব, এভাবে করে লেখা হয়। আমি উপরে একটু লিখে দিচ্ছি। আচ্ছা আমি আগে এটা ধরে নেই। আচ্ছা না, আগে লিখি। মনে করেন বিগ ও, যেহেতু আমি এটা লিখতে পারি কি বিগ ও অফ 1 কমপ্লেক্সিটি, আচ্ছা বিগ ও হবে, বিগ ও অফ 1 হতে পারে তার কমপ্লেক্সিটি, অথবা আপাতত এই জিনিসটা খেয়াল রাখেন যে এরকম করে কমপ্লেক্সিটি গুলো বিগ ও নোটেশনের জন্য লেখা হয়। বিগ ও অফ 1 বা বিগ ও অফ এন হতে পারে কমপ্লেক্সিটি, অথবা আপনার বিগ ও অফ এন স্কোয়ার হতে পারে কমপ্লেক্সিটি, অর এমনও হতে পারে অ্যালগোরিদম প্রোগ্রাম ভেদে কমপ্লেক্সিটি আসতে পারে বিগ ও অফ এন স্কোয়ার প্লাস এন। এই জিনিসগুলো কিভাবে করে একটা সি কোড থেকে আসে তা নেক্সট দিন দেখবো। আজকে হচ্ছে এই থিওরিটিক্যাল যে ব্যাখ্যা আছে, এই থিওরিটিক্যাল ব্যাখ্যাটার যদি টাইম পাওয়া যায় তাহলে আমি এটা দেখাই দিব। তার মানে বিগ ও নোটেশন দ্বারা কমপ্লেক্সিটি আমার বিভিন্ন অ্যালগোরিদম ভেদে এমন আসতে পারে। বিগ ও অফ 1, বিগ অফ এন, এটা 1 কখন আসবে, এন কখন আসবে, এন স্কয়ার কখন আসবে, এন টু দা পাওয়ার এন কখন আসবে, এটা আমি সিম্পলি এখান থেকে একটা জিনিস দেখাই দেই। খেয়াল করে দেখেন, আমি এইখানে যখন লিনিয়ার সার্চের জন্য কাজ করতে চাচ্ছি, আমি যখন আপনারা বেস্ট কেস বলতেছেন প্রথম ক্ষেত্রেই পেয়ে গেলাম, আমাকে পরবর্তী 1000 যদি আমি এলিমেন্ট দিই, পরবর্তী কোনো এলিমেন্টকে আমার সার্চই করতে হইলো না। এই ক্ষেত্রে আমার কমপ্লেক্সিটিটা শুধু একটা এলিমেন্টকে পেয়ে গেলাম। তাহলে এই ক্ষেত্রে আমার কমপ্লেক্সিটি কত হইতে পারে দেখেন, বিগ ও অফ 1, আমি 1 ইউনিটে যেই আমি আমার অ্যালগোরিদমটাকে খুঁজে পেলাম, এমন হতে পারে কি লোয়ার কেসের ক্ষেত্রে। এখন আপনাকে আমি বললাম কি এন সংখ্যক এখানে এলিমেন্ট আছে, আর আপনার লাস্ট এলিমেন্টটা আপনি এন নাম্বার ঘরে বা লাস্ট ঘরে যেই খুঁজে পাইলেন, যখন আপনার অ্যালগোরিদমটা বা যখন আপনার কোনো প্রোগ্রাম এন এর মানের উপর ডিপেন্ড করে, তখন কমপ্লেক্সিটি হয় হচ্ছে বিগ ও অফ এন। বিগ ও অফ এন হলো কি, সব ভুলে যান, সিম্পলি আপনি চিন্তা করেন আমি 6 নাম্বার ভ্যালু আপনাকে সার্চ করতে বলছি, আপনার এনও ঘুরবে কিন্তু 6 পর্যন্তই। যদি আপনি একটা লুপ ঘুরান
1 2 3 4 5 6 নাম্বারে যে সে ভ্যালুটা খুঁজে পেল, তাহলে পুরো লুপটা ঘুরলো কতক্ষণ, এন এর ভ্যালু পর্যন্ত ঘুরলো। তাহলে এটা এন এর উপর ডিপেন্ড করতেছে, তার কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও অফ এন। এখন আপনি বলবেন ম্যাম যদি এটা 1000 পর্যন্ত ঘুরতো, খেয়াল করে দেখেন এন এর মানটা যত হচ্ছে অ্যালগোরিদমটা বা এই ওর্স্ট কেসের জন্য আমি যদি সব থেকে শেষের এলিমেন্টটাকে সার্চ করতে যাই, সে কিন্তু ততবারই এই লুপটাকে ঘোরাচ্ছে। এখানে 6 বার ঘুরবে, আমি 10 দিলে 10 বার ঘুরবে। এন এর মান যদি 1000 দেই, পুরা লুপটা হচ্ছে 1000 বার ঘুরতেছে। তাইলে লুপটা কার উপর ডিপেন্ডেন্ট, এন এর ভ্যালুটার উপর ডিপেন্ডেন্ট। এই জন্য দেখেন ওর্স্ট কেসে তার কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও অফ এন। এই জিনিসটা বুঝতে পারছেন যে কমপ্লেক্সিটিটা কিভাবে করে ধরা হয় কোন একটা অ্যালগোরিদম থেকে? জি ম্যাম। জি ম্যাম। ওকে, যদি বুঝে থাকেন তাহলে আমরা হচ্ছে এইবার এই জিনিসটাই যে আমার যদি মনে করেন এটা তাহলে বেস্ট কেসের ক্ষেত্রে বিগ ও অফ 1 থাকলো, ওর্স্ট কেসের ক্ষেত্রে বিগ ও অফ এন থাকলো। এটা লিনিয়ার সার্চ যেহেতু খুবই স্পেসিফিক একটা সার্চিং অ্যালগরিদম, এটা খুবই সহজ। আমরা মনে করেন খুবই কমপ্লেক্স কোনো অ্যালগরিদম করতেছি, যেই অ্যালগরিদমের মধ্যে আমাদের এরকম তো আসতেই পারে, মনে করেন আমাদের কমপ্লেক্সিটি এরকম আসে গেল, এমন আসে গেল, অর কমপ্লেক্সিটি আরো ক্রিটিক্যাল এমন আসলো। এই ক্ষেত্রে যদি এমন কমপ্লেক্সিটি আসে, এই ক্ষেত্রে আপনি হচ্ছে তার টাইম কমপ্লেক্সিটিটা অ্যাকচুয়ালি কত হিসাব করবেন বা টাইম কমপ্লেক্সিটিটা অ্যাকচুয়ালি কত লিখবেন, এই জিনিসটারই সিম্পলিফাই করে এখানে বোঝানো হয়েছে। যেহেতু বিগ ও নোটেশন দ্বারা সবসময় আমরা আপার বাউন্ড বুঝাচ্ছি, আমার যদি কমপ্লেক্সিটিটা এতগুলো মনে করেন খুবই ক্রিটিক্যালও না, মনে করেন আপনি একটা সি প্রোগ্রামের মধ্যে 3-4টা লুপ চালাচ্ছেন, 2টা নেস্টেড লুপ আর একটা আপনার মনে করেন এমনি লুপ আপনি হচ্ছে কাউন্টের জন্য চালাচ্ছেন, সেই ক্ষেত্রে বা মনে করেন 2টা নেস্টেড লুপ দিছেন, 2টা হইতেছে এমনি ডিফারেন্ট লুপ দিছেন, এই ক্ষেত্রে আপনার কমপ্লেক্সিটিটা অ্যাকচুয়ালি কি রকম আসবে সেই জিনিসটা আমরা বিগ ও নোটেশন দ্বারা সবসময় যেহেতু আপার বাউন্ড ডিসাইড করতেছি, এগুলোর মধ্যে যদি এটাকেই যদি এখন আমি এন স্কয়ার প্লাস এন, এটাকে যদি আমি এখন যদি মনে করেন এফ অফ এন লিখতেছি, যে আমার কোনো কমপ্লেক্সিটি আসছে এফ অফ এন ইজ ইকুয়াল টু এন স্কয়ার প্লাস এন, তাহলে আমি বিগ ও নোটেশন যখন করব এন স্কয়ার প্লাস এন এর জন্য আমার বিগ ও নোটেশনের টাইম কমপ্লেক্সিটি কত আসবে ততই এখানটাতে বের করার জন্য এই সবকিছু লেখা হয়েছে। এটা বোঝা গেছে কি? আমাকে বলেন, কোশ্চিন বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, যদি বোঝা যায় তাহলে ধরেন আমি এটাই ধরে নিচ্ছি এফ অফ এন ইজ ইকুয়াল টু 2n স্কয়ার প্লাস এন। এখন এফ অফ এন এর এই ভ্যালুটাকে আমি বিগ ও নোটেশনে কত লিখতে চাচ্ছি, আমি এই পুরা ইকুয়েশন থেকে তাই বের করতে চাচ্ছি। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তাহলে আমি সিম্পলি এখানে এফ অফ এন এর এই ভ্যালুটাকে আমি বসাই দিচ্ছি। এই ভ্যালুটা আমার কত আছে, 2n স্কয়ার প্লাস এন। এই কমপ্লেক্সিটিটার জন্য আমি বিগ ও বা অর্ডার অফ ওর জন্য কত নোটেশন পাবো, এইটা বের করাই হচ্ছে আমার, বা আপার বাউন্ড, এই টাইম কমপ্লেক্সিটিটার আপার বাউন্ড কত হবে সেইটা বের করাটাই হচ্ছে আমার কোশ্চেন। এখন এইটা বের করার জন্য আমরা সিম্পলিফাই কি জানি, যে আমাকে এই ইকুয়েশনটাকে কাজে লাগাইতে হবে। তাহলে এই ইকুয়েশনটা কি আমাদের, এফ অফ এন গ্রেটার দেন ইকুয়াল সি অফ জি অফ এন, বিগ ও অফ জি অফ এন এর ভ্যালু কত আসবে এইটা বের করা হচ্ছে আমাদের কোশ্চেন। এখন আমরা এফ অফ এন এই ইকুয়েশনটাকে আমাদের কাজে লাগাতে হবে, যেহেতু আপার বাউন্ড অলওয়েজ এখানে একটা সি আসে, কনস্ট্যান্টের মান জি অফ এর ভ্যালু এফ অফ এন এর তুলনায় বড় হবে। তাহলে আমার এফ অফ এন এখানে আমি লিখছি 2n স্কয়ার প্লাস এন, 2n স্কয়ার প্লাস এন লিখলাম। এরপরে আমার কি আছে, হিসাব অনুযায়ী গ্রেটার দেন ইকুয়াল সি অফ, এখানে কি আছে যে জি অফ এন। এখন আসেন, এখন হচ্ছে আপনাদের খুবই বেশি বুঝার পালা, বা খুবই বেশি আপনাদের এখন একটু হিসাব করতে হবে, যে আমি যদি খেয়াল করি এই দুইটা ভ্যালুর মধ্যে সিম্পলি চিন্তা করেন কমপ্লেক্সিটি বাদ দিয়েই 2n স্কয়ার আর n, এই দুইটার মধ্যে
যদি আমি বারবার করে বলতেছি আমার এই দিকে এমন একটা ভ্যালু লাগবে যে ভ্যালুটা কিনা 2n² প্লাস n এর থেকে বড় হবে, স্বাভাবিকলি যদি আমি 2টাকে চিন্তা না করে n² এবং n এর মধ্যে চিন্তা করি যে আমার তাহলে এটার মধ্যে বড় ভ্যালু কোনটা বা বড় কমপ্লেক্সিটি বেশি টাইম লাগবে এই দুটার মধ্যে কোনটাতে, হিসাব করে যদি আলাদা আলাদা করে বলেন দেখি। ম্যাম n স্কয়ার। গুড। আচ্ছা, বুঝতে পারতেছেন, বুঝে ভালো লাগলো আমারও। তাহলে আমি এখানে সিম্পলি বুঝতে পারতেছি এর মধ্যে n² আমার যেহেতু আপার বাউন্ড বুঝাচ্ছে, তার মানে আমাকে উপরের বাউন্ড বা বড় বাউন্ড নিতে হবে এটার থেকে। তাহলে আমি এখানটাতে সিম্পলি n² লিখলাম। এখন খেয়াল করে দেখেন তারপরে কি আপনার কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে যে আমাকে এই দিকের ভ্যালুটাকে আমাকে বড় নিতে হবে, বাট n² যদি আমি একও বসাই তাহলেও দেখেন এটা কিন্তু 2n² প্লাস 1 এর থেকে কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তাহলে সি এর ভ্যালুটাকে কিন্তু আমার তাহলে কি মনে হচ্ছে খুবই ভালো মতো করে চুজ করতে হবে যেন এটা 2n² প্লাস n এর থেকে বড় হয়। এখন আমি চিন্তা করছি সি এর মান, তাহলে আমি স্টার্ট থেকে স্টার্ট করব। আমি জানি না সি এর মান কি হবে। সি এর মান 1 নিলে দেখেন যা তাই থাকতেছে। সি এর মান যদি আমি 2 নেই তাহলে দেখেন এদিকে 2n² প্লাস n, এইদিকে কিন্তু n² 2n² থাকতেছে। অবশ্যই এই সাইডটা বড় হবে, এই সাইডটা ছোট হবে, যা আমাদের কন্ডিশন স্যাটিসফাই করে না। সি এর মান এবার যদি 3 নিয়ে দেখি, হিসাব করে দেখেন সি এর মান যদি 3n² হয় তাহলে 2n² থেকে কিন্তু এটা অলওয়েজ বড় হচ্ছে। আপনারা যে কোনো ভ্যালু বসায় একটু হিসাব করে দেখেন, 2 বসান, 2 বসায় দেখেন হিসাব করে 3n² এইটা হতেছে এখানে বড় হচ্ছে। হিসাব করেন আপনারা একটু। আসে বড় আসে 3n²? জি ম্যাম, বড় আসে। তাহলে আমরা 3 এখানে বসালাম 3n²। এখন যদি এটাকে আমরা সিম্পলিফাই করি তাহলে দেখেন জাস্ট 2n²টাকে ওইদিকে নিয়ে যে 3n² থেকে বিয়োগ যদি দিয়ে দেই তাহলে আমার এখানে কত হচ্ছে n²। এখন দুই দিকে যদি আমি ভাগ দিয়ে দেই n দ্বারা তাহলে আমার ইকুয়েশনটা কি এমন থাকতেছে। দেখেন দেখি এমন থাকে নাকি। জি ম্যাম। আচ্ছা, এমন যদি থাকে তাহলে এটা দ্বারা আমি কি বুঝতে পারলাম, আমি আচ্ছা এটা কেন নিলাম, আমি হইতেছে ফাইনালি তাহলে 2n² প্লাস n কে বিগ ও অফ ইকুয়াল টু এই জিনিসটাকে আমি যদি বিগ ও দ্বারা নোটেট করি, বিগ ও অফ n² লিখতে পারবো যদি n এর মান 1 এর থেকে বড় হয় এবং কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 3 হয়। দেখেন দেখি, তাহলে আমি এই ফাংশনটাকে বিগ ও অফ নোটেশন দ্বারা 2n² এবং n, এইটা হচ্ছে আপনার কোনো একটা প্রোগ্রামের কমপ্লেক্সিটি আসছে, এই কমপ্লেক্সিটিটাকে আমি যদি বিগ ও নোটেশন দ্বারা বা এটা যদি আমি আপার বাউন্ড দ্বারা প্রকাশ করতে চাই তাহলে আমি সেটাকে বিগ ও অফ n² লিখবো যদি n গ্রেটার দেন ইকুয়াল 1 হয় এবং c ইজ ইকুয়াল টু 3 হয়। এখন আপনি এই n এর ভ্যালুর জন্য এখানে টেস্ট করে দেখেন যে এই এটাতে সবসময় কিন্তু এই আপার বাউন্ডের জন্য 3n² অলওয়েজ বড় আসবে। বিগ ও নোটেশন সবসময় আপার বাউন্ডকে আইডেন্টিফাই করে, এই জন্য আপার বাউন্ডের জন্য আপনার এই যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই হওয়া লাগবে। এই জিনিসটা কি বুঝতে পারছেন আপনারা? জি ম্যাম। ওকে, যদি এটা বুঝতে পারেন তাহলে এবার আসেন যে বিগ ওমেগা। বিগ ওমেগা তাহলে কি হতে পারে আমি সহজ কথায় যদি বলি, বলেন বিগ ওমেগার তাহলে আমি যদি এটা একটা সিম্পলি একটা কোন একটা ফাংশন এফ অফ এন চিন্তা করে নেই, লিখতেও পারতেছি না, এফ অফ এন আমি চিন্তা করলাম তাহলে বিগ ওমেগা লোয়ার বাউন্ডকে আইডেন্টিফাই করে, তাহলে আমি কি এরকম লিখতে পারি বলেন? জি লিখতে পারি। ওকে, এরকম যদি আমি লিখতে পারি এইবার তাহলে আমাকে বলেন আমি কোনো
হ্যালো, জি ম্যাম, এখন শোনা যাচ্ছে। আচ্ছা বাসায় কারেন্ট চলে গেছে তো এই জন্য ফোনের নেট দিয়ে জয়েন হতে যতটুকু সময় লাগবে আর কি। আচ্ছা, মাঝখানে কতটুকু আমি বুঝেন না, কতটুকু থেকে ডিসকানেক্ট হয়ে গেছিল? আচ্ছা, সেম ধরেন এখানে লিখলাম, এখানে টি লিখলাম, আবার বলতেছি। এখন দেখেন সেম কেসের জন্য যদি আমি এটাকে লিখতে চাই, আবার এখানে আসি আমি, এবার তাইলে আমি ফাংশন অফ এন কে আমি কি লিখতে চাচ্ছি, এফ অফ কে আমি বিগ থিটা। এরপরে আপনাদের ক্লাস আছে? জি ম্যাম, 12:41 ক্লাস। আরে আল্লাহ, তাড়াতাড়ি, আচ্ছা একটু তাড়াতাড়ি দেখেন তাইলে। আমি যদি এখন এফ অফ এন কে বিগ ওমেগা দ্বারা প্রকাশ করতে চাই, তাহলে বিগ ওমেগা, আচ্ছা এটা পরে সাইনটা দিচ্ছি, তাহলে এমন কিছু একটা লিখতে চাচ্ছি যে এফ অফ এন কে আমি ওমেগা অফ জি অফ এন দ্বারা প্রকাশ করতে চাচ্ছি। এরকম কিছু প্রকাশ করতে চাচ্ছি। এখন এইটা প্রকাশ করার জন্য আমাকে কোন কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে? আপনারা কন্ডিশনটা বলেন, আমি লিখি ততক্ষণ। যেও দেখেন, আর যদি না বলতে পারতেছি তা ঠিক হচ্ছে কিনা। এফ অফ এন ইজ গ্রেটার দেন হুম সি অফ জি অফ এন। কে বললেন? আমি লিখুন। আচ্ছা, এটা কিভাবে করে হইলো? যে যেহেতু আমি কি বারবার করে বলতেছি, সি অফ জি অফ এন এর ভ্যালুটা যেহেতু এটা আমার লোয়ার বাউন্ড এফ কে ছোট হতে হবে, এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে। এখন আমি যদি মনে করেন এফ অফ এন কে সেম এই ভ্যালুটার জন্য আমি লোয়ার বাউন্ড বের করতে চাচ্ছি, তাহলে আমি এখন লোয়ার বাউন্ডের জন্য আমি কি করব? সিম্পলি তাহলে আমি আবার সেম ইয়েটাই লিখতেছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। টু এন স্কোয়ার প্লাস এন গ্রেটার দেন ইকুয়াল। এখন আমি হচ্ছে এখানে এখন কি লিখতে পারি, যে এটা লোয়ার বাউন্ডের জন্য আমি কি কি লিখতে পারি বিভিন্ন রকম। তো এই টু এন স্কোয়ার প্লাস এন, এইটার জন্য তো মনে করেন যে লোয়ার বাউন্ডের ক্ষেত্রে আমি লোয়ার হিসেবে এন স্কোয়ার নিতে পারি, যেহেতু টু এন স্কোয়ার প্লাস এন, এন নিতে পারি, লগ এন নিতে পারি। বাট আমি এটার মধ্যে কোনটা লোয়ার বাউন্ডকে চুজ করব, এইটা হইলো আপনার কথা, যে আমি কোন লোয়ার বাউন্ডটাকে চুজ করতে পারি। তখন আপনারা বলেন দেখি এখানে লোয়ার বাউন্ড হিসেবে কি নিতে পারি? এন। আচ্ছা, আরেকজন? আচ্ছা, সি এর এখানে কিন্তু একটা ভ্যালু হবে। ম্যাম 2n নিতে পারি অথবা n নিতে পারি। 2n নেওয়া যাবে তো। আচ্ছা, যদি এখানটাতে আমি এন স্কয়ার নেই, তাহলে কি এটাকে লোয়ার বাউন্ড বোঝানো সম্ভব? খেয়াল করে দেখেন একটু। জি ম্যাম, সম্ভব। সম্ভব ম্যাম। সম্ভব। জি ম্যাম। যদি সি এর ভ্যালুটা ওয়াইজলি চুজ করি, ম্যাম 1 হলেও তো সম্ভব। 1 সি এর মান 1 দিলে সি এর মান 1 হলে ম্যাম সম্ভব। আচ্ছা গুড। একটা জিনিস সব সময় মনে রাখবেন, যখন বিগ ও নোটেশন পড়া হয়, বিগ ও আপনার এট মোস্ট যেটা আপনার আপার বাউন্ড থাকবে সেটাকে ধরা হয়, এবং বিগ ওমেগা যখন পড়া হয় যেটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, সেই গ্রেটেস্ট বলা হয়। এখানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বলতে কি জিনিস? এন ইজ 2n স্কয়ার প্লাস n, এগুলোর অনেক লোয়ার বাউন্ড আছে। হিসাব যদি করি আমি, n স্কয়ার লোয়ার বাউন্ড হতে পারে, n লোয়ার বাউন্ড হতে পারে, log n লোয়ার বাউন্ড হতে পারে, কিন্তু গ্রেটেস্ট যে লোয়ার বাউন্ড আমি বিগ ওমেগার ক্ষেত্রে সেটা ধরবো। তাহলে আমি এখানে n স্কয়ার নিলাম। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু কন্ডিশনে সি আছে, সি কিন্তু একটা অনেক বড় ফ্যাক্টর। এখন আপনি বলতে পারেন ম্যাম সি যদি আমি 3 দিই তাহলে তো কন্ডিশন স্যাটিসফাই করবে না। আপনার কন্ডিশনে অবশ্যই আপনাকে এটাকে লোয়ার বাউন্ড হিসেবে রাখতে হবে। তো সি এর মান যদি আপনি এখানে, আপনারা বললেন 1, বা সি এর মান যদি আপনি এখানে 2 ও দেন, তাও দেখেন দেখি, তাহলে তো কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে। খেয়াল করে দেখেন, জি ম্যাম। তাহলেও আমার এই জিনিসটা হচ্ছে সঠিক হচ্ছে। এইবার যদি আমি একটু খেয়াল করি, তাহলে আমি এন এর ভ্যালুকে কত পাচ্ছি?
সিম্পলি তাহলে আমি n পাচ্ছি, ওইদিকে যায় 2n² মাইনাস হয়ে এটা হচ্ছে কত হয়ে যাচ্ছে? 1 জিরো। 0 হয়ে যায় না? জিরো। জি ম্যাম। তার মানে এখন আমি হচ্ছে এই 2n² প্লাস n কে আমি বিগ থেটা অফ n² লিখতে পারি যদি আমার n 0 থেকে বড় হয় এবং c ইজ ইকুয়াল টু 2 হয়। দেখেন দেখি এই জিনিসটা বুঝতেছেন কিনা, খেয়াল করে দেখেন n আর c এর ভ্যালু গুলো কিন্তু অনেক বেশি সিগনিফিকেন্ট রাখে, কারণ এখানে দেখেন সেম এর জন্য আমি 1 পাইছি এবং 3 পাইছি, এবং সেম এর জন্য আমি 0 পাইছি এবং 2 পাইছি। এইবার আসেন হচ্ছে আমি যখন, আচ্ছা 1 মিনিট আমি শুনতেছি, আমি আগে থিটাটা বলে নেই যেহেতু 12:31 বাজে। 1 মিনিট। এখন যদি বিগ থিটাটা আমি কাউন্ট করি তাহলে আমাকে বলেন তো থিটার ক্ষেত্রে, আচ্ছা কোশ্চেনটা কয় না, আমি তো তুমি এটা মুছাই, কিছু বলতে চাচ্ছেন? ম্যাম কনস্ট্যান্টের ব্যাপারটা আমি এখানে ক্লিয়ার না ভাই ম্যাম। হ্যাঁ ওই সি এর ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার না আমি। আচ্ছা কনস্ট্যান্টটা হইলো যে আপনি যখন এফ অফ এন কে বিগ ও অফ জি অফ এন বা বিগ এন কে এন এ প্রকাশ করতে চাচ্ছেন, তখন আপনি দেখতেছেন যে আমার বিগ ওর ক্ষেত্রে আমার অলওয়েজ এফ অফ এন এর ভ্যালুটা ছোট হবে জি অফ এন থেকে। এই ম্যাম একটু লিখে দিলে ভালো হতো, লিখে বুঝালে ভালো হতো একটু ম্যাম। লিখে তো বোঝানো তো সম্ভব, দাঁড়ান একটু তাহলে। আচ্ছা একটু ওয়েট করেন, নেক্সটে কি ক্লাস আছে? ডেটা কমিউনিকেশন। কে নিচ্ছে? খালেদ স্যার। ওকে, এটা আগে একটু দেখেন, দেন ওটা আমি লিখে বুঝাচ্ছি। আচ্ছা তাহলে আমার যদি মনে করেন আমি যদি এখন থিটার ক্ষেত্রে চাই, যেহেতু বিগ থিটা বলতে আমি এভারেজ বুঝাচ্ছি, তাহলে যদি আমি এই ইকুয়েশনটা এরকম করে ড্র করি এবং আমার যদি মনে করেন যে এফ অফ এনটা এমন হয়, থিটাটা যারা দ্বারা যেহেতু আপার বাউন্ড এভারেজ কেস বুঝাচ্ছে, তাহলে আমি এটাকে কি এরকম করে আপার বাউন্ড এটা দেখেন দেখি এমন কিছু লিখতে পারি কিনা। এরকম কিছু লেখা যায়, যেহেতু এটা হইতেছে আমি এটা দ্বারা এভারেজ কেস বুঝাচ্ছি, তার মানে এফ অফ এনটা আমার c1 জি অফ এন থেকে বড় হবে এবং c1 জি অফ এন থেকে ছোট হবে এবং c2 জি অফ এন থেকে বড় হবে। এভারেজ কেসের ক্ষেত্রে আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ডের আমি মিডিলে কিছু চাচ্ছি। জি ম্যাম। জি ম্যাম। তাহলে যদি এরকম হয় তাহলে আমি সিম্পলি এখানে এফ অফ এনটাকে লিখলাম, লোয়ার বাউন্ড যেটা সেই লোয়ার বাউন্ডটা থেকে এফ অফ এন হচ্ছে বড়। তাহলে এফ অফ এন কে বড় বা সমান যদি আমি দিতে চাই তাহলে আমি হচ্ছে ম্যাম লোয়ার বাউন্ড, এখানে C1 আর C2 এর মাঝে যেটা F1 সেটা হলো এভারেজ লাইন। জি এইটার জন্য আমি এখন আপনাকে লিখতে চাচ্ছি লোয়ার বাউন্ড থেকে এফ অফ এন অলওয়েজ বড় এবং আপার বাউন্ড থেকে এফ অফ এন অলওয়েজ ছোট। ছোট। জি ম্যাম।
এইটাকে বলতেছে আপনার বিগ থেটা নোটেশন। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। যদি এই জিনিসটা ক্লিয়ার হয় তাহলে এইবার একটা জিনিস আসেন আমার, আমি যদি এই সেম কন্ডিশনটার ক্ষেত্রেই চিন্তা করি, সেম কেসটার ক্ষেত্রে চিন্তা করি, যেটা এতক্ষণ ধরে আমরা করলাম, আপার বাউন্ড যে এই উপরের আপার বাউন্ডটা আছে সেটা আমরা কত পাইছিলাম দেখেন দেখি, এমন পাইতেছিলাম কিনা। এই গ্রেটার দেন কন্ডিশনের সময় গ্রেটার দেন ইকুয়াল 3n স্কয়ার। 3n স্কয়ার। জি ম্যাম। আচ্ছা এটা একটু ইরেজ করে দিই। এটা পাচ্ছিলাম হচ্ছে, এটা আমাদের ছিলই 2n স্কয়ার প্লাস n, এবং এইটা পাচ্ছিলাম হচ্ছে আমি 2n স্কয়ার। n স্কয়ার। দেখেন এরকম কি হয় তাহলে বিগ থেটা নোটেশনে? এটুকু ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। বুঝে গেছে? আচ্ছা এইবার আসি হচ্ছে ওনার কোশ্চেনে। আর আরেকটা জিনিস আপনাদের বলি, বিগ ও নোটেশন, বিগ থিটা নোটেশন, বিগ ওমেগা নোটেশন, তিনটা নোটেশনই আছে, বাট এর মধ্যে দেখবে যে বিগ ও নোটেশনটার ইউজ হচ্ছে সব থেকে বেশি হয়। এটার রিজন হলো যেহেতু এইটা দ্বারা আপনার ম্যাক্সিমাম আর আপার বাউন্ডটা বোঝানো হয়। তো আপার বাউন্ড যদি বলেন, আপার বাউন্ডে ভিতরে কিন্তু আপনার মনে করেন যে এভারেজ আর লোয়ার বাউন্ড সবকিছু, কিন্তু ওই বাউন্ডের উপরে তো আর কিছু আপনি পাবেন না, পাইলে তার নিচেই পাবেন সবকিছু। এই জন্য বিগ ও দ্বারা সবসময় নোটেশনটাকে হিসাব করা হয়। আরেকজন একটা জিনিস বললেন যে আপনি সি সম্পর্কে ক্লিয়ার না, আমি তার একটা এখন বলি। একটা জিনিস দেখেন, আমি এফ অফ এন ইজ ইকুয়াল টু বিগ ও অফ জি অফ এন লিখতেছি। আমি এফ অফ এন কে ম্যাম এটা না ম্যাম, এই অর্ডার অফ n স্কয়ার প্লাস অর্ডার অফ n এ যদি কাজ করে তখন যে কাজটা করছেন আর কি। বুঝিনি, আপনার কথা বুঝিনি আমি। যখন একটা নেস্টেড লুপ চলবে, যখন একটা হ্যালো হ্যাঁ বলেন ম্যাম, যখন একটা নেস্টেড লুপ চলবে আবার একটা নরমাল লুপ চললো, তখন যে n আর n স্কয়ারের যে বিষয় বুঝাইছিলেন ওটা বুঝি নাই। ও আচ্ছা, এই n স্কয়ার আর n মানে আপনি n স্কয়ার প্লাস n ওখানে যে একটা কনস্ট্যান্ট ব্যবহার, না একটা কনস্ট্যান্ট ব্যবহার করছেন আর কি। ওই কনস্ট্যান্ট আমি বুঝিনি, আপনার কোশ্চেন বুঝিনি ম্যাম। অর্ডার মানে হ্যাঁ 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 হ্যাঁ, এটাই তো আমি আপনাকে বলতেছি, এই জিনিসটাই তো বলতেছি। আচ্ছা আমি এফ অফ এন ইকুয়াল টু বিগ ও অফ জি অফ এন এই রকম করে লিখতে চাচ্ছি, কিন্তু আমি বারবার করে বলতেছি যে আমার এফ অফ এন এর যে ভ্যালু বুঝাইলে ম্যাম ভালো হতো। ম্যাম বুঝতে পারতেছি না। আমি আপনাকে বলি, দেন না বুঝতে পারলে আমি আপনাকে আবার বলবো বা তারপরে লিখবো। একটু শুনেন আগে কথাটা, আমাকে শেষ করতে দেন। আমি লিখতে চাচ্ছি হচ্ছে বিগ ও অফ জি অফ এন, এটা আমি লিখতে চাচ্ছি ও এর ক্ষেত্রে, ওমেগা ক্ষেত্রে, থিটার ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে আমি লিখতে চাচ্ছি। কিন্তু আমি আমার একটা কন্ডিশন কি বলতে চাচ্ছি, যে আমি যদি বিগ ও নির্দেশ করি বা বিগ ও অফ নির্দেশ করি, তাহলে আমার এফ অফ এন এর ভ্যালুটাকে অলওয়েজ আমার কি হতে হবে, জি অফ এন এর থেকে ছোট হতে হবে। এই জিনিসটা আমি লিখতে চাচ্ছি। তো এখানে যে সি আছে, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট আপনাকে ধরা হচ্ছে, যার ভ্যালুটার উপর বেস করে আপনি জি অফ এন এর মানটাকে এফ অফ এন এর থেকে আপনি বড় দেখাইতে পারতেছেন, বা সি এর ভ্যালুটার উপর বেস করে আপনাকে এফ অফ এন এর মধ্যে যে আপনি যে ভ্যালুটা লিখবেন সেটা ক্যালকুলেশন করে জি অফ এন কে আপনি এভারেজে এফ অফ এন এর তুলনায় বড় দেখবেন। কথাটাকে আমি বুঝাইতে পারছি? কিন্তু ম্যাম এটা হ্যাঁ ম্যাম, কিন্তু তাহলে ম্যাম সিটা ম্যাম কেন দেয় ম্যাম? যখন আমরা একটা মনে করেন একটা প্রোগ্রাম লিখলাম যেখানে n স্কয়ার আর n চলতেছে, তো এখানে নরমালি তো যেটা বড় সেটাকে বললেন যে ধরবো n স্কয়ার। এই যে নরমালি, এই যে আপনার এই পয়েন্টটা আমি বুঝাতে যাচ্ছি, আপনি বলতেছেন যে নরমালি যেটা বড় আমি সেটাকেই লিখবো, মানে n স্কয়ার প্লাস n এর মধ্যে আমি যেটা বড় সেটাকেই লিখবো, এটা আপনার কথা। তাইলে আমি এই সিম্পল ভ্যালু দিয়ে কেন করতেছি? এই যে আপনাদের এতক্ষণ ধরে যে ডিসক্রিপশন গুলা বললাম, এইটা আপনার বিগ ও বিগ থেটার বিগ ওমেগা যে নরমালাইজ যে থিওরিটিক্যাল ডিসক্রিপশন দিয়ে বোঝানো হয় কিভাবে এন স্কয়ারটা বড় হয়, এই পুরাটা হচ্ছে থিওরিটিক্যাল ডিসক্রিপশনটা। আমি আপনাদের এর আগে যদি মনে করেন
কোনো ইয়ে থেকে প্রোগ্রাম থেকে যদি এই জিনিসগুলো বুঝাইতাম তাহলে এই জিনিসটা এতটা পেঁচানো হইতো না। নেক্সট দিন আপনি যেটা বলতেছেন যে ম্যাম আমরা তো ইজিলি লিখতে পারি, কেন তাহলে কনস্ট্যান্ট আনতেছি, এটা হচ্ছে আপনার এই থিওরিটিক্যাল ডিসক্রিপশনটা দেওয়ার জন্য এই কনস্ট্যান্টের মান ভ্যালু হিসাব করে এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। এই জন্যই ম্যাম একটু পেছানো লাগছে। আচ্ছা নেক্সট দিন আপনাদের হচ্ছে এই প্রোগ্রাম দিয়ে, আচ্ছা অ্যাটেন্ডেন্সটা দিতে থাকি এ সেকশন আগে, প্রোগ্রাম দিয়ে কিভাবে করে এই কনস্ট্যান্ট প্রোগ্রাম দিয়ে কিভাবে করে আপনার কমপ্লেক্সিটিটা বের করে সেই জিনিসটা একটু দেখাবো, ঠিক আছে? তাহলে একটু ক্লিয়ার হবেন। ওকে, তাহলে অ্যাটেন্ডেন্স দেন এবার।